সুপ্রভাত বন্ধুরা। শশা মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আজকের দিনের সকাল আমার শুরু হলো। সামনেটা পুরোপুরি খালি, দেখতে খুবই খারাপ লাগছে। বৃষ্টিটার জন্য আসলে মিলিবাগগুলোর জন্য নিচে পাঠিয়ে দিলাম, নিয়ে আসতে হবে, ভালো লাগছে না একদম। কালকে দিনে কোনো ব্লগ করিনি, যার ফলে এখন আজকের ব্লগ কাল যেরকম আপনারা পেতেন সেরকমটাই পাবেন। তবে বন্ধু, হাতে একটা দুটো ব্যাকআপ ব্লগ রাখাটা খুব জরুরি। একটু কষ্ট হয় ঠিকই একদিনে দুটো ব্লগ করতে, কিন্তু একটু কষ্ট হলেও দুটো তিনটে দিন কষ্ট করে দুটো থেকে তিনটে ব্যাকআপ ব্লগ আবার আমাকে রেডি রাখতে হবে। কালকের দিনটা ছুটিটা নিতে পারলাম কারণ ব্যাকআপ ব্লগ ছিল, তাই। এরকম কোনো এমার্জেন্সি হতেই পারে যে দিনটা হয়তো ব্লগ করতে পারলাম না, সেক্ষেত্রে ধারাবাহিকতার অসুবিধা তো হয়ে যাবেই। ঠিক হয়েছে। দুটো জিনিস একেবারে একরকম হয়ে গেছে, মনে হচ্ছে যেন শাশুড়ি এবং জামাই মিলিয়ে ওই আর কি রং মিলিয়ে পড়বে, রং মিলান্তি। এটা আমার হাজব্যান্ডের, আগের দিন বোধহয় দেখিয়েছি আপনাদের। সুন্দর, এটা আজকে ফলস পিকো করতে দিয়ে দেবো। আজকে টুকুরকে বানিয়ে দেবো দিসানোর এই পাস্তাটা, যেটা 100% দুরুম হুইট দিয়ে তৈরি। খুব ভালো প্রোটিনের সোর্স আছে এতে। লাঞ্চ, ডিনার, হেলদি স্ন্যাক্স ও স্যালাডের জন্য কিন্তু একদম পারফেক্ট। এতে ময়দা, কোলেস্টেরল, ট্রান্সফ্যাট তো নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ থেকে এটা সম্পূর্ণ মুক্ত। 100% ভেজিটেরিয়ান, পারফেক্ট শেপ আর সাইজ। এতে করে মশলা ভেতরে অনায়াসে ঢুকে যায় এবং খেতে দারুণ হয়। এই সুন্দর পাস্তাটা আমি দিসানোর অলিভ অয়েল দিয়েই বানাবো। এটা রোজকার ভারতীয় রান্নার জন্যই কিন্তু তৈরি। এটার ফ্লেভার খুবই লাইট, যার ফলে খাবারের আসল স্বাদ এটা 100% বজায় থাকে। ভারতীয় রান্নাঘরের সব আইটেমের জন্যই এটা কিন্তু একদম পারফেক্ট। দুটোর লিঙ্কই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বন্ধুরা কিনবেন। ডাস্টবিনের ব্যাগ এলো অনেকগুলো, মোটামুটি 3 মাস 4 মাস চলে যাবে। 200 টাকার একটু বেশি লাগলো। সংসার খরচে এইটুকু বাজেট তো বাড়ানোই যায়, কিন্তু এটা খুব জরুরি। ডাস্টবিন কখনো প্রত্যেক দিনের এই প্যাকেটগুলোকে চেঞ্জ করতে হবে, আমাদের বাড়িতে তো কম নেই, কাজেই এটা ওইরকমই যাবে। ছোটো সংসারে একটা দুটো ডাস্টবিন যাদের আছে তাদের এটা দিলে অনেক দিন চলে যাবে। কিন্তু ডাস্টবিন ঢেকে ডাস্টবিন এরকম প্লাস্টিক দিয়ে রাখতে হয়, উচিত। এই যে এইভাবে করে মামুনি প্রত্যেক দিন সব ডাস্টবিনের থেকে প্লাস্টিকগুলো সরিয়ে সরিয়ে নেয়। তারপর বড় ডাস্টবিনে ফেলিস নাকি? এটাতে যেহেতু শুকনো জিনিস থাকে এটাতে প্লাস্টিক দেওয়া হয় না। এটা যেগুলো সব ভেজা, এগুলোতে নোংরা কিছু মানে ওই আর কি চিপকে থাকা কিছু থাকে না, সেই জন্য এটা ওই ঠাকুরের ফুল টুলগুলো রাখা হয়। ফুল তো ভেজা জিনিস, কাজে এটাতে অবশ্যই প্লাস্টিক আছে। বাড়িতে কোনো ডাস্টবিন খোলা নেই, সবই ঢাকা, এবং ঢাকা ডাস্টবিনই রাখা উচিত। পশলা ছোট্ট করে বৃষ্টি হয়ে গেল, কিন্তু গরম কিন্তু সেই। অনেকদিন পর যেন খগেনদাকে দেখতে পাচ্ছি। ওই ইলেকট্রিসিটি খাম্বার খাকের মধ্যে ঢুকে গেল। খগেনদা আজকাল আর আসে না, খাবার দিলেও আসে না। আপনারা দেখতে পেয়েছেন? ওই যে উনি খগেনদা না খগেনদার স্বজাতি জানি না, তবে কাউকে একটা দেখতে পেয়ে আনন্দ পাচ্ছি। যাই হোক, বৃষ্টিটা তো পড়লো, কিন্তু শ্রাবণের বৃষ্টি যেরকম হওয়া উচিত সেরকম তো হচ্ছে না। আর এবারে আমি একটা জিনিস অর্ডার করেছি। আগের বার না ওই কাঁচের বোতল থেকে ওই ভরাটায় আমরা এতদিন তাই করেছি, কিন্তু মানে একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো, জল পড়ে গেছে। নির্দিষ্ট জল ওই শ্রাবণের জল ধরা থাকে, তো ওই জন্য এবারে আমি একটা সুন্দর ফিল্টার অর্ডার করেছি, যেটাতে ওই কল আছে, টিপে দিলে সেটা থেকে জল পড়বে। তো সেটা এখনও আনবক্সিং করে নিই তারপর দেখি কেমন এসছে। যে এইটা এসেছে, এটা এরকম আসেনি, এটা আমি সেট করলাম। এখন একটু দেখতে হবে যাতে জল না লিক হয়। এটা ভেতরে ঢোকানো ছিল, মানে এটার ভেতরে সে বেরোচ্ছিল না, সে যা হোক তা হোক করে বের করা হলো। আর যা শক্তপোক্ত একটা বক্স, ওরে বাপরে বাপ, এটা খুব কাজের জিনিস হলো সত্যি কথা। এই দুটো ব্যাগ কিনেছি। আমার অবশ্য একটু বড় ব্যাগ ইচ্ছে ছিল, কিন্তু টাইমটা বেশি ছিল না, যার ফলে এই দুটো ব্যাগ আপনাদেরকে কালকে দেখাতে পারিনি হুড়োহুড়িতে আর কি। এটাকে আজরাক ব্যাগ বলে, এগুলো বেশি দাম না, এগুলো 130 টাকা করে নিয়েছে। বড় ব্যাগের পরে যখন যাব তখন কিনবো। এটা নাইটের মতো দেখতে, দেখা 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 দেখা, এটা বাটিকের একটা। তুই একটু ফের আমার দিকে, সামনের ডিজাইনটা ভালো করে দেখা। খুব সুন্দর। এটা অল্টার করালে ভালো লাগবে। আলপনা দি বলো তো, খারাপ লাগছে দেখতে? যা খুলে দে, যা যা খুলে দে, আমি রোগা হয়ে গিয়ে আমি পরবো। যা খোল, একদম খোল। তলায় হাফ প্যান্ট।
আলপনা দি ওটা না আরে ওটা কাটিং জানতে হবে, তোমার দ্বারা হবে না ওটা। তোমার সর্বনাশ হয়ে যাবে তাহলে। কিন্তু চুড়িদারে তো এরকম ফিতা লাগায় না কেউ। না আমার এরকম ঢিলা লাগছে, তোমার এই দুই দিকে চাপিয়ে দিলেই ঢিলা লাগবে না, বুঝছো? এর জন্য রেডিমেড জামা কাপড় কেনা, এত সুন্দর বাটিকের জিনিস পছন্দ হচ্ছে না। এইদিকে চাপাই, এইদিকে চাপাই, হাতা বড় হয়ে গেলে কি করে? এইটা চাপাই দিছি। চাপানো এরকম করে দাও? হ্যাঁ, সেলাই করতে হয়। সেলাই করলে তোমার একদম চেপে দাও। হ্যাঁ, আমার মানে টাইট হ্যাঁ, টাইট। দূর, ওর জন্য পিস কিনতে আলপনা দি ওকে। আর এই তো ওটা খোল, তোর কোনো দরকার নেই। ওর জন্য পিস কিনবো, পিস কিনে এবার চুড়িদার বানিয়ে দেবো। ও মর্ম বোঝে না এসবের। না না, মর্ম বুঝতে অ্যাকোয়াগার্ডটা বেশ অনেক দিন ধরে সমস্যা করছে। আমরা ওই বোলপুর যাওয়ার আগে থেকেই সমস্যা হচ্ছিল। তারপর ভদ্রলোক এসে একবার সারিয়ে দিয়েও ছিলেন, কিন্তু মেশিনের ব্যাপার, সে সেরেও বলেছে আমি সারবো না, নতুন রকমের একটা সমস্যা হচ্ছিল। তারপর আজকে আবার ভদ্রলোক এসে প্রায় অনেকক্ষণ সময় ধরে খুব সুন্দরভাবে পুরোটাই সারিয়ে দিলেন। এখন অ্যাকোয়াগার্ডটা ঠিক আছে। আজকে উল্টো রাত পতিদেবতা নিয়ে এলেন খাজা এবং জিলিপি। আহা স্যার, যখন এই সমস্ত জিনিসপত্রগুলো কিনে দিই তখন এত খ্যাচখ্যাচ করো কেন? হ্যাঁ, ধরো আগে বেরো, তারপর খ্যাচখ্যাচ করবো। এই যে শার্টটা সে হচ্ছে না। কিছুতেই কিনবে না, কি রাগারাগি, কি খেচাখেচি, হচ্ছে না তো কিছু। নাক জ্বলে গেল বোম্বা দাদা, না টুকু নাক জ্বলে যাচ্ছে। করে না। এই বাবা, এটা কাবেরি কাবেরি, এটা শেষ, আর ভাল লাগছে না। দাঁড়াও, দাঁড়াও। এটা আমার আর টুকুরে, তুমি কেন গায়ে দিচ্ছ? আরে এটা আমি নিজে ব্যবহার করেছি। মানে আর একটা কাবেরি বার করতে হবে নাকি? আরে ওটা তো নেই একদম, আমি চেষ্টা করে দেখলাম। এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার কোথা থেকে বেরোয়। এই এন করে ঘষে নিতে হয়, এই, হ্যাঁ, তারপর এই কানের গোড়ায়। হ্যাঁ, তুমি এটা কি করে শিখলে? কে তোমায় শেখালো? শেখালো, এগুলো শিখতে হয়, এগুলো সব পড়াশোনা করতে হয়, এগুলো পড়াশোনার বিষয়। না, আমাকে সেটা যেটা বলছি সেটার উত্তর হ্যাঁ বলো বলো, আমি তো উত্তর দেওয়ার জন্য বসে গেছি, বলো। মাইসোর থেকে কিনে আনা পারফিউমগুলো একা একা মেখে মেখে শেষ করলো, যেগুলো মেয়েদের পারফিউম। আচ্ছা তুমি একটা মানে মাইসোর রাজা এটা বের করেছেন, এটা ছেড়ে তুমি আমাকে বলো না যে তোমাকে যখন এইটা কিনে দিয়েছিলাম তুমি আমাকে কি রকম খেচানিটা করেছিলে? পারফিউমের জন্য না পারফিউম নয়, পারফিউম না, জামাটার জন্য। না না, জামা অত্যাধিক জামা পরে কি হবে? যত কম জামা কাপড় পরা যায় তত ভালো। তো জামাটা খুলে দিলেই হয়। মানে অত বেশি সরকার না, তো বাপ রে, মানে বের করো না, উল্টো পাল্টা অসভ্যের মতো। বাপ রে, যুদ্ধ তখন একে সন্ধে লাগছে, হ্যাঁ, লোকগুলো সব চলে যাবে, প্যাকেট করছে, খাঁচা খাঁচার খাঁচার খাঁচা শুরু করে দিয়েছে আমার সাথে। সে কোনো রকমে 3টে কিনেছি, এবার দেখবেন 3টে ঘুরিয়ে ফিরে 3টেই জামা হবে। আর কিন্তু এদিক ওদিক করবে না। এই লাস্ট 3-4 সপ্তাহ দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে 3টে জামাই পড়ছে। কেনার সময় এত খ্যাচখ্যাচ করবে, তারপর সোনামুখ করে পড়বে, কোনো মানে হয়? আমি যদি হঠাৎ করে জামা কেনা বন্ধ করে দিই, তাহলে 2 বছরে দেখবো লোকটা দেখবেন একটাও জামা কিনবে না। সারা বছর ওই যেগুলো আমি পুরোনোগুলোই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। কেনো তাহলে নিজের মতো করে, সেটাও করবে না কেউ, কিনে দিলেও খ্যাচখ্যাচ করবে, কেমন করে চলবে? আবহাওয়ার পূর্বাভাসে বলছে কালকে খুব গরম পড়বে। তার আমি বুঝতে পারছি, যেহেতু আজকে শুক্রবার, আমার তো আজকের দিনটা এমনিতে বিছানা চাদরগুলো তোলার দিন। অন্তত একদিনে তো আমি সবগুলো তুলি না, কিন্তু দুটো মনে হচ্ছে তুলে ফেলতে পারবো, মনে হচ্ছে, কারণ তুলে ফেলে কেচে দিলে কালকে শুকিয়ে যাবে। আজকে আমার মনটা খুব একটা ভালো নেই বন্ধুরা, মানে বিভিন্ন ব্যাপার নিয়ে মনটা ভীষণ অবসন্ন হয়ে আছে। কালকে অবশ্য অনেকগুলো কারণে আর কি ব্লগ করা হয়নি। কালকে হসপিটালে একজনকে দেখতে গিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, সেসব মিলিয়ে মিশিয়ে আর ব্লগটা হয়নি। তার তাছাড়া আমার মনে হয়েছিল যে একটা দিনের হাতে যখন ব্লগ আছে তখন আর সেটুকু না করলেও হয়। তো ঠিক আছে, আজকে আসলে মায়ের সাথে একটু কথোপকথন, শাড়ি টাড়ি কেনাতে মা বলছেন যে, মায়ের আগেও বলেছেন, আজকে একটু বেশি করে খোলসা করলেন যে মার জন্য দামি টামি শাড়ি কিনলি, কেন তুই কিনিস, বারবার বারণ করছি। এত ডিটেলে তো বলে না, আর বললেও মানে এটা আমার পক্ষে মেনে নেওয়া খুব মুশকিল আর কি, যে মার না এখন সামাজিক যেটা জায়গা সেটা কমে গেছে যাওয়ার। মানুষ প্রচুর রয়েছেন, মা যদি একটু শক্ত সমর্থ থাকতেন তাহলে সামাজিক জায়গা অনেক বৃহত্তর হতে পারতো, কিন্তু যেহেতু শারীরিক ক্ষমতা কমে গেছে সেহেতু মাকে এখন অনেকে অনেক কিছুতে ইনভলভও করতে চায় না। যেমন আগে মায়ের যে পরিমাণ বিয়েবাড়ি নেমন্তন্ন হতো, এই সব দামি দামি শাড়িগুলো তো বিভিন্ন অকেশনে পরার জন্যই হয়, তা মা বলছেন সেটা এখন দামি শাড়ি দেখলে আমার চোখ ফেটে জল আসে, যেগুলো এখন আমি কোথায় পরবো, তুই কিছুতেই বুঝতে পারিস না, তোকে খোলসা করে না বললে তুই বুঝতে চাস না যে এখন কমে গেছে। মানে বহু পরিচিত ঘনিষ্ঠ পরিচিত জনের বিয়ে হচ্ছে, তাদের হয়তো 2টো মেয়ে, বড় মেয়ের বিয়েতে মা যেতে পারেনি, সেই জন্য ছোটো মেয়ের বিয়েতে তারা আর বলেনি, এরকম ব্যাপারটা হচ্ছে। আর মা যেতে পারছে না এই কারণেই যে মার পক্ষে সন্ধ্যেবেলায় এখন একা একা কোথাও বেরোনোটা খুব ডিফিকাল্ট।
আর মানুষ তো মাকে নেমন্তন্ন করছেন, মা যেহেতু ওখানে একাই থাকছেন। কিছুদিন আগে পর্যন্ত মমিনাদির সাথে করে যেত, কিন্তু এখন মমিনাদিও অস্বীকার করছে যেতে, কারণ সত্যিই তো একটা আলাদা মানুষ, আলাদা করেও মায়ের এমপ্লয়ি। এখন ও কেমন করে বিনা নেমন্তন্ন সব জায়গায় যায় বলুন দেখি? তার মধ্যে বোধহয় একটা কোনো বিয়ে বাড়িতে একটুখানি খারাপ অভিজ্ঞতাও হয়েছে, এটাও ঠিক। ও তো একটা আলাদা মানুষ, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। তো কাজেই মানে এখন এরকমও হয়েছে যে যারা এ ব্যাপারটা রিয়েলাইজ করে তারা দুজনকেই বলে গেছেন যে দিদি আপনি কিন্তু যাবেন, এরকম করে বলে গেছে। তখন কিন্তু একবার বললেই মমিনাদি যায়, কিন্তু এই অভিজ্ঞতাটাই একটা খারাপ এক্সপিরিয়েন্স হওয়ার পরে ও না যেতে চাইছে না। আর একটা জায়গায় তো কোনো মানুষকে আমরা তার কথা অস্বীকারও করতে পারছি না। আর এই কারণে হয়ে গেছে আমার মায়ের বিয়েবাড়ি প্রায় যাওয়া বন্ধ, কতিপয় দু একটা। মানে এটা শুনে আমার এত মনটা খারাপ হয়ে গেল না, যে মার পক্ষে যেটা কি কঠিন, কারণ মা না এ ধরনের অনুষ্ঠান বাড়িটারি যেতে খুব ভালোবাসে। যে মার এত নেমন্তন্ন হতো বিয়ের, যে আমি একটা অনেক পুরনো ব্লগে দেখবেন, মানে বছর 1-2 আগে কোভিডের পর যে আমি না শিলিগুড়িতে এসে মার জন্য মিশো থেকে খুব রিজনেবল রেটে অনেক বিছানার চাদর প্যাক করে রেখেছিলাম। কারণ মার পক্ষে মা তখন বলছিল যে এত এক একটা করে সিজনে এত বিয়ে বাড়ি আসে যে ওই উপহার কিনতে যাওয়াটা মার পক্ষে অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি। আমি বলছিলাম অত চিন্তা করো না, আমি একেবারে থরে থরে সাজিয়ে সব গিফট প্যাক করে শিলিগুড়িতে থেকে দিনহাটায় দিয়ে এসেছিলাম। একটা নির্দিষ্ট জায়গায় বলেও এসেছিলাম যে এইখানে আমি রেখে দিয়ে এলাম, তোমরা যখন যেখানে যেতে হবে একটা করে টান দিয়ে বার করবে নিয়ে যাবে। সেটাই কিন্তু মা ব্যবহার করেছিল, দুটো সিজনেই সেটা শেষ হয়ে গেছে। আর সেখানে আমার মা এমনভাবে গৃহবন্দী হয়ে গেছেন শারীরিক কারণে, এটা খুব মনটা খারাপ হয়ে আছে। তারপর থেকে মনে হচ্ছে যে মানে যারা এত প্রিয়জন ছিল তারা আমরা কাছে থাকলে হয়তো আমাদেরকেও নেমন্তন্ন করতো, হ্যাঁ, যে তাহলে হয়তো মায়ের সাথে থেকে আমি একটুখানি মায়ের সাথে যেতে পারতাম। কিন্তু সে তো ঘুরে বালি মাঝখানে হয়েও ছিল, দিনহাটায় আমি গেছিলাম, মায়ের এক ছাত্র নেমন্তন্ন করেছিল, মমিনাদিকে আর যেতে হয়নি, আমি টুকুর আর মাই গেছিলাম বিয়েবাড়ি খেতে আর কি। খারাপ হয়ে আছে যে কিছুই ভালো লাগছে না। তারপরে আবার আরেকটা মন খারাপের জায়গা, আজকে উল্টো রথের সোজা রথেও দড়ি টানতে পারলাম না। উল্টো রথের বাড়ির সামনে দিয়ে একটা রথ গেল না, না সোজা রথে না উল্টো রথে, একটা না। সেটাও আর কি বেরোতে ইচ্ছা করছিল না, মায়ের সাথে ওই কথাগুলো বলে মনটাও খারাপ হয়ে গেল। সব মিলিয়ে উল্টো রথটা আমার ঠিক ভালো গেল না। যেটা মন খারাপের কারণ বললাম, সেই কারণটা তো আছেই, সেটা তো অস্বীকার করার নয়। কিন্তু পাশাপাশি আর একটা জিনিসও কিন্তু বাড়িতে হয়েছে বন্ধু, জানেন? সেটা হচ্ছে আমার ছোটো পিস শাশুড়ি মা, তিনি সম্পূর্ণ মৃত্যুশয্যায়। যখন ব্লগটা দিচ্ছি সে সময় তিনি পরলোকগতা হয়েছেন। ওনার সাথে আমাদের ব্লগে কোনো রকম অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারিনি, উনি আমার ব্লগে কখনো আসেননি। আর আমার সঙ্গে ওনার দেখাও হয়েছিল সর্বসাকুলে 3 বার। আমার বউ ভাতে এসেছিলেন, তারপর দিদি শাশুড়ি মা চলে যাওয়ার সময় এসেছিলেন, তারপর একবার আমরা দেখা করতে গিয়েছিলাম হচ্ছে বর্ধমানে, ওনার বাড়ি বর্ধমানে, এক রাতের জন্য বুম্বাদা আমি টুপুর মিলে দেখা করতে গেছিলাম। তখন টুপুর আমার একেবারেই ছোট, সেই শেষ। তো পিসিমা অসুস্থ অনেক দিন থেকেই, তো সেক্ষেত্রে তিনি যখন পরলোকগতা হলেন, মানে আমি তো পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, যখন এই সময় কাজগুলো করছি তখন উনি গুরুতর অসুস্থ, একেবারে চলে যাবেন সেরকম মোটামুটি বোঝা গেছে। আর আমার শ্বশুরমশাইয়ের বোন তো অনেক ছোট ওনার থেকে, শ্বশুরমশাইয়ের থেকে অনেকটাই ছোট, কাজে খুবই মন খারাপ। তো তখন মানে বাড়ির পরিস্থিতিটা একটু খারাপ আর কি, বারবার বাবার কাছে যেতে হচ্ছে। বুম্বাদা তো বাবা একবার বাবার কাছে যাচ্ছে, একবার উপরে আসছে, এই তো করছে। ব্লগে সবসময় যে ভালো জিনিস আপনাদের দেখাই, মানে আমাদের জীবনে সবসময় সমান্তরালভাবে ভালোই চলে এমনটা নয়, সব কিছুই তো চলে। অবশ্য আপনারা সংসারী মানুষ, সবাই সেটা বোঝেন। আর এই ব্যাপারগুলো অত ডিটেলে কখনো বলা হয় না যে পিসিমা অসুস্থ বা সেগুলো কিছু, কারণ আপনারা না কানেক্ট করতে পারবেন না, ওনাকে তো কখনো দেখেননি। তো এই যে আজকে বলে দিলাম যে উনি মারা গেছেন, ব্যাপারটাতে আমাদের আজকে মন মেজাজ এতটাই খারাপ, যে সময়টা ভয়েস দিচ্ছি সেই সময়টায় কী বা বলবো। আর তাছাড়াও আজকে একটা জিনিসের প্রতি আমি দায়বদ্ধ ছিলাম, যার ফলে ব্লগটা আমাকে দিতেই হতো। আজকে 25 তারিখ, আজকে আমাকে ব্লগটা দিতেই হবে। সেটা তো আপনারা খানিকটা আগে দেখে বুঝতেই পেরেছেন, মিনিট ওই 1.5-2 মধ্যেই আমাকে সেটা শেয়ার করতে হয়েছে। কি জানি বন্ধু, মাঝে মাঝে ব্লগ করাটা খুব ডিফিকাল্ট হলেও কাজটা চালিয়ে নিয়ে যেতে হয় আর কি। অনেকের প্রতি আমাদের অনেক রকমের দায়বদ্ধতা থাকে, আমার নিজের কাজের প্রতিও একটা সমান তালে দায়বদ্ধতা রয়েছে। পিসিমাকে তো শেষ দেখা দেখতে পারলাম না, তার প্রতি শ্রদ্ধা রইল, তার বিদেহী আত্মা যেন শান্তি লাভ করে, তিনি যেন স্বর্গবাসী হন, ঈশ্বরের কাছে কায়মনোবাক্যে সে প্রার্থনা রইল। আর বাকি যারা জীবিত আছেন তারা যেন অনেক দিন সুস্থ দেহে ভালো থাকতে পারেন, এইটুকুই কামনা। আমার শ্বশুরমশাই মানসিকভাবে খুবই অসুবিধায় আছেন,
এক তো ছোট বোন, তারপর আবার অনেক ছোট বোন। এর পরের যে ক্লিপিংগুলো দেখবেন সেটা পিসিমা 9টার সময় মারা গেছেন, সেই ক্লিপিংগুলো কিন্তু 9টার আগের। মানে আমি একটা ব্লগকে তো দুদিনে ভাগ করেছি, আমার ব্লগটা শেষ হয়ে গেছিল 9টার আগেই। সুপ্রভাত বন্ধুরা, কি ঝাঁঝা রোদ্দুর ছিল। ঘরের থেকে মোবাইলটা নিয়ে এসে ভিডিও শুরু করতে করতেই রোদ্দুরটা চলে গেল। মানে এক্ষুনি হবে হয়তো বা। এমনিতে বৃষ্টির পূর্বাভাস মিলুক বা না মিলুক, রৌদ্র হবে, ভীষণ গরম হবে, সেটা সচরাচর মেলে। তো কালকের দিনের ব্লগ তো শেষ হয়নি, বুঝতেই পারছেন। আজকের দিনটাকে টেনে নিয়ে যেতে হবে কিছু দূর পর্যন্ত। আমি আদৌ জানি না আজকের দিনে আমি কোনো ব্লগ করতে পারবো কি না, হয়তো ভয়েস ওভার খানিকটা পরিস্থিতিটা আপনাদেরকে বলেছি, কিন্তু তার মধ্যেও একটা জিনিস চোখে পড়ছে যেটা দেখে আনন্দ পাচ্ছি, সেটা হচ্ছে 4টে এইটুকু টিমে গাছে 4টে ফুটেছে অপরাজিতা। এই নীল অপরাজিতাটা আমার পুরো বাগান জুড়ে ঘুরে বেড়াবে, এটা আমার বহুদিনের শখ ছিল। তা পুরো বাগান তো জুড়ছে না, ঠিক আছে, গাছটা একটু পরিচর্যা লাগবে, টবটা বড় করে দিতে হবে। রথযাত্রার দিনে যে আংটিটা কেনা হলো সেটা উল্টো রথের পরের দিন ভেঙে গেল। কোনো কিছু না, কোনো আঘাত লাগেনি, কিছু না। মেয়েটা এত শখ করে কিনেছিল, এত সুন্দর করে হাতে পরছিল, ভালোও লাগছিল দেখতে। দেখুন দেখি কীরকম করে ভেঙে গেল। এর আগেও কিন্তু ওদের থেকে ওই একটা মঙ্গলসূত্র কিনেছিলাম রূপকথা থেকে, ওটা ছিঁড়ে গেছে আর কি। মনটা খারাপ। 925 সিলভার একটু নরম হয় ঠিক কথা, কিন্তু তাই বলে জিনিসগুলো যদি ব্যবহারই না করা যায় তাহলে আর কী লাভ হলো। 925 সিলভার তো এর আগেও অনেক পড়েছি, যে এটা হাতে যেমন 925 সিলভার, এবং সেটা মজবুতও। তো যাই হোক, ঠিক আছে, অনেক দিন থেকেই পড়ে আছে, কোনো অসুবিধা তো হচ্ছে না। এটা অন্য জায়গা থেকে নিয়েছিলাম, কিন্তু এটা ভেঙে যাচ্ছে ওদের জিনিসগুলো, কেন জানি না। খারাপ রিভিউ বলছি না, শব্দ শুরু করেছে, একটু ব্যাপারটা মনে রাখলে ভালো আর কি, মাথায় রাখলে ভালো। তো আজকে দেবশয়নী একাদশী, আজকে খুব ভালো একাদশী। দেবোত্থানী একাদশী থেকেই আমার তো একাদশী শুরু হয় আর কি। আজকের একাদশীটা অবশ্যই করব, এবং আজকের দিন থেকে তো এর পরে বোধহয় নাগাড়ে 4-5 মাস, মানে বলে যে বিষ্ণু আজকে শয়নে যাচ্ছেন, এবং তারপর তিনি আবার বিষ্ণু শয়ন থেকে উঠছেন, সেটা নভেম্বর হয়। তো মাঝখানে এই 4টে মাস, মোটামুটি 3.5-4 মাস কোনো শুভ কাজ খুব বেশি, মানে কিছু কিছু হয়, এবার অনেকগুলো হয় না। যেমন এই সময়টা বোধহয় উপনয়ন হয় না, তারপর বিয়ে হয় না, গৃহপ্রবেশ তো সম্পূর্ণ নিষিদ্ধ আর কি। তারপর দেবোত্থানী একাদশী হবে, তারপর থেকে আবার সেগুলো চালু হবে। তো আজকের একাদশীটা খুব মাহাত্ম্যপূর্ণ একটা একাদশী। ভাবছিলাম যে ব্লগটা করবো কি করবো না, মনটা খারাপ তো পিসিমার জন্য, সত্যিই খুব মনটা খারাপ। প্লাস মা তো তবু মায়ের সমস্যা আছে, কিন্তু পিসিমার জন্য সত্যি এরকমভাবে অসাড় হয়ে, যাই হোক, মানে কি বলবো আর। তা ভাবছি যে না, ঠিক আছে, আজকের দিনে অবশ্যই ব্লগ করা উচিত আমার। এটা ভালো দিন, ব্লগ না করার কোনো কারণ নেই। আজকের দিনে এটা ভেঙে যাওয়াটা মনটা খারাপ। যদিও আজকে আমি প্রত্যেক একাদশীতে আমি সিলভার কিনি, সেটা অবশ্যই ইটিএফে। এই ফিজিক্যাল সিলভারগুলো অনেক কারণেই বোম্বা দাদা কিনতে বারণ করে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এটা, এই যে সিলভার ভালো টেকে না বন্ধু, মানে কালো হয়ে যায়, তারপরে এইগুলো অনেকই টেকে আবার, কিন্তু সে যাই হোক না কেন, অনেক সমস্যা থাকলেও রূপোর প্রতি প্রেম আমার কোনোদিনও যাবে না। কাজেই যে কোনো একটা ফর্মে হোক রূপ আমাকে কিনতেই হবে। আজকের দিনে সেটা আমি কিনবো অবশ্যই। তো চলুন আপাতত আজকের দিনের জন্য বিদায় নেবো বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।